প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু দ্য স্টার প্লে। সাথে আছি হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। সোমবার বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20, দল নিয়ে আত্মবিশ্বাসী লিটন, সিরিজ জয়ে চোখ টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন তানজিদ তামিম, অমিত হাসান রবিন। সামাজিক মাধ্যমে নতুন গুঞ্জন, আইসিসির পরিচালক হচ্ছেন বুলবুল। বোর্ড ভেঙে যাওয়ার পরেও আইসিসির ওয়েবসাইটে কেন তার নাম? হামজা সমিতদের কোচের বয়স হবে 50 থেকে 60-এর মধ্যে। 270 থেকে 26 জনকে বাছাই করেছে বাফুফের বিশেষ কমিটি। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই বাংলাদেশ নারী হকি দলের ইতিহাস, এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন। এবার বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। টানা উত্তেজনার ওয়ানডে সিরিজ জয়ের পর এবার লক্ষ্য টি-20 সিরিজ। ম্যাচের আগে দল নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্যাপ্টেন লিটন কুমার দাস। দলে নতুন মুখ রিপন সাকলাইনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অধিনায়কের। 2028 বিশ্বকাপ মাথায় রেখেই এই ফরম্যাটের ছক আঁকছেন লিটন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। দুই অধিনায়কের হাতে টি-20 ট্রফি। সিরিজ শেষে একজনের মুখেই থাকবে এমন চওড়া হাসি। টানটান উত্তেজনার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতে টাইগাররা জিতে নেয় শিরোপাটা। ফরম্যাট পাল্টে নতুন পোশাকে এবার টি-20-র পালা। ফরম্যাট আলাদা হলেও সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে। শরীরী ভাষায় দেখা মিলল তার প্রতিফলন। লিটন দাসের দল নতুন উদ্যমে মাঠে নামছে বছরের প্রথম টি-20-তে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। বিশ্বকাপের যেহেতু এখনও অনেকটা পথ বাকি, একাদশ নিয়ে এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ পাবেন ক্যাপ্টেন লিটন। সেরা 3 বোলার মুস্তাফিজ, তাসকিন ও রানাকে বিশ্রামে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। নতুনদের নিয়ে কি ভাবছেন টাইগার কাপ্তান? বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তা আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যায়। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। জাতীয় দলে প্রথমবারের মতো নতুন দায়িত্বে ইয়াং হার্ড হিটার পারভেজ ইমন। সাইফ হাসান কিংবা শামীম পাটোয়ারির বাজে ফর্ম নিয়েও চিন্তিত নন ক্যাপ্টেন লিটন। আমার কাছে মনে হয় না খুব একটা বিগ কনসার্নের বিষয় এটা। যদিও বা অনেকদিন পরে আবার টি-20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। নিউজিল্যান্ডের অবশ্য জয় পরাজয় নিয়ে তেমন কোনো চাপ নেই, পুরো দলটাই আছে এক্সপেরিমেন্টে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোনো ক্রিকেটারকেই সিরিজে রাখেনি দলটা, তবে ম্যাচে পার্থক্য করতে পারে লাথাম সোদি, বেন সিয়ার্সের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। বয়সের ভারিক কি বলি, আর ম্যাচ জয়ের এক্সপিরিয়েন্স। বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। তবে এবার বাংলাদেশের যে নিউজিল্যান্ড দলটা খেলতে এসছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে। এখানে তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আছেই, একই সাথে বাংলাদেশ খেলছে চট্টগ্রামে, যেটা বাংলাদেশের জন্য বেশ ভালো মাঠ, যেখানে বাংলাদেশ টি-20 রেকর্ডে অনেকখানি এগিয়ে। আমাদের হাতে আছে একটা প্রতিবেদন। নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখার পর থেকেই ক্রিকেটাঙ্গনে দুটি কথা চাওয়ার হয়েছে। দ্বিতীয় সারির দল, অনভিজ্ঞ প্লেয়ার। কথাগুলো কি সত্য?
প্রথম নাকি দ্বিতীয় সারির দল সে তর্কে পরে আসা যাক। অভিজ্ঞতায় বাংলাদেশের থেকে পিছিয়ে নেই নিউজিল্যান্ড। টাইগারদের 15 জনের টি-20 স্কোয়াডে দুই নতুন মুখের বিপরীতে কিউইদের 16 জনের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় আছে 3 জন। বাকি সবারই আছে আন্তর্জাতিক টি-20 খেলার অভিজ্ঞতা। দু দলই এখানে প্রায় সমানে সমান হলেও ঈশ্বধী এগিয়ে রাখবেন নিউজিল্যান্ডকে। শর্টার ফরম্যাটে 140 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই স্পিনারের। অন্যদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 120 ম্যাচ খেলেছেন লিটন দাস। শর্টার ফরম্যাটে অভিজ্ঞতাকে দেয়া হয় আলাদা মূল্যায়ন। সেই দিক থেকে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের স্কোয়াডে থাকা প্লেয়ারদের বয়সের গড় 28.62 বছর। অন্যদিকে টাইগারদের স্কোয়াডের বয়সের গড় 26.66 বছর। শর্টার ফরম্যাটে দুদল মুখোমুখি হয়েছে 20 বার, যেখানে 15 জয় নিউজিল্যান্ডের আর 4 জয় টাইগারদের। বাকি এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত। নিউজিল্যান্ড সবশেষ 12 বছর আগে সাগরিকায় খেলেছে। বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই ব্ল্যাক ক্যাপদের। এই দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ, কেননা এই সাগরিকাকে বলা হয় টাইগারদের জয়ের মাঠ। সোমবার থেকে শুরু টি-20 সিরিজ। ক্রিকেট ভক্তদের মুখে টাইগাররা ফেভারিট। মাঠ আর ঘরের দর্শকদের ক্রাউডেও এগিয়ে থাকবে টাইগাররা। তবে সিরিজ জিততে হলে সতর্ক থাকার কোনো বিকল্প নেই লিটনের দলের। কেএম সনি, স্টার নিউজ। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 2 আনক্যাপড তানজিদ তামিম আর অমিত হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছে টেস্ট স্কোয়াডে। মে মাসের শুরুতে বাংলাদেশে 2 টেস্ট খেলতে আসবে পাকিস্তান। 8 থেকে 12 মে মিরপুরে হবে প্রথম টেস্ট। নাজমুল হোসেন শান্তর অধীনে প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিদ তামিম, অমিত হাসান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 49 ম্যাচ খেলে অমিতের গড়ে এই মুহূর্তে 49। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। এবং 1 বছর পর দলে ফিরেছেন স্পিনার নাইম হাসান। 16 মে থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর হচ্ছেন আমিরুল ইসলাম বুলবুল। আইসিসির ওয়েবসাইট ঘেটেও পাওয়া যায় তার নাম, কিন্তু তার বোর্ড তো বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও কিভাবে আইসিসি বুলবুলের নামটা এখনও রেখে দিয়েছে, আসলে সত্যটা কি, সেই সত্য খোঁজারই চেষ্টা করেছেন সহকর্মী মামুনুর রশিদ। এনএসসির তদন্ত রিপোর্টের পর বিলুপ্ত করে দেয়া হয় আমিরুল ইসলাম বুলবুলের বোর্ডকে। সেদিনই বোর্ডের দায়িত্ব নেন তামিম ইকবাল। কিন্তু আইসিসির ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরদের লিস্টে বাংলাদেশের পাশে এখনও আছে আমিরুল ইসলাম বুলবুলের নাম। নিয়ম কি বলে? নিয়ম বলে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিটি দেশ থেকে একজন করে নাম থাকে আইসিসির বোর্ড অফ ডিরেক্টর লিস্টে। সেখানে বর্তমান বোর্ডের সভাপতি কিংবা সভাপতির দেয়া কোনো নাম থাকতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। প্রশ্নটা এখানেই, নাম থাকার কথা তামিম ইকবালের, কিন্তু সেখানে আমিরুল ইসলাম বুলবুলের নামটা কেন? এর পেছনে গাফলতিটা আইসিসিরই। এখনও পর্যন্ত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তাই তো আগের বোর্ডের আমিরুল ইসলাম বুলবুলের নাম এখনও রয়ে গেছে বোর্ড অফ ডিরেক্টরের তালিকায়। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, ভারতের ক্ষেত্রেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আগের বোর্ডের দেবজিৎ সাইকিয়া ও রজার বিনের নাম এখনও বোর্ড অফ ডিরেক্টরের তালিকায় রেখে দিয়েছে আইসিসি। সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার অন্যতম কারণ আইসিসির তথ্য হালনাগাদ না করা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার এমন অবহেলায় প্রশ্ন উঠছে তাদের পেশাদারিত্ব নিয়েও। পরবর্তী বোর্ড সবার পর হয়তোবা তথ্য হালনাগাদ করবে আইসিসি। মামুনুর রশিদ, স্টার নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগ তো দরজায় কড়া নাড়ছে। সোমবার থেকে প্রতিটা দলই শুরু করবে অনুশীলন। এবার নামে, ভারে এবং ঐতিহ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা ফর্মিডেবল দল গড়েছে। প্রিমিয়ার লিগের শিরোপাটা অনেক বছর ধরেই মোহামেডানের হাতের বাইরে। এবার সেই শিরোপার জন্যেই মাঠে নামছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এই আসরে নতুন করে চমক দেখাতে যায় আগের বারের চমক দেখানো দল গুলশান ক্লাব। ঐতিহ্যবাহী মোহামেডান ঐতিহ্যে ঘুণ ধরেছে আগেই 1.5 দশকের বেশি নেই শিরোপার স্বাদ। মাঝে কতজন এলো গেল, কত উত্থান পতন। সমর্থকদের অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে ডিপিএল এর তর্কাতীতভাবেই সেরা দল। গেলবার হৃদয় মুশফিক, রনির সঙ্গে জাতীয় দলের এক ঝাঁক তারকা। আবাহনী ভেঙে মোহামেডানের পোয়া 12।
শক্তিশালী দল গোছানোর পাশাপাশি মাঠের অনুশীলনেও আরও এক ধাপ এগিয়ে মতিঝিলের ক্লাবটি। ডিপিএল এর প্রথম দল হিসেবে অনেকটা আগে ভাগেই সোমবার থেকে শুরু প্রস্তুতি। দল গঠনের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনাও ছিল এখানে, যে অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার ছিল, কারা কতটুকু অ্যাভেলেবেল থাকবে এবং কারা বেশি সময় দিতে পারবে, সেই অনুযায়ী অনেক চিন্তাভাবনা করে টিমটা গঠন করা হয়েছে। যে অনেক দিন মোহামেডান ক্রিকেট থেকে শিরোপা থেকে বঞ্চিত, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। ওনাদের কাজটা ওনারা করে দিয়েছেন, একটা ভালো টিম গঠন করে দিয়েছেন। সো বাকিটুকু কাজ আমাদের প্লেয়ারদের, আমরা যারা কোচিং স্টাফ আছি এবং প্লেয়াররা যারা খেলবেন, তারা জিনিসটা নিশ্চয়ই অনুধাবন করবেন যে একটা ট্রফি মোহামেডানকে অনেক দিন পর দেওয়া যায় কিনা। তবে আছে শঙ্কাও। বৈশাখের তীব্র তাপ প্রবাহে 50 ওভারের ম্যাচ দারুণ চ্যালেঞ্জিং। ক্র্যাম্প আর ইনজুরির বিষ বাষ্প তো আছেই, জানিয়েও সতর্ক মোহামেডান ম্যানেজমেন্ট। নিজেকে মেনটেন করা এটা অনেক ইম্পর্টেন্ট, ব্যাক টু ব্যাক খেলা। সো এইটা সবাইকে এই গরমটাকে আত্মস্থ করা এবং সেই অনুযায়ী ফ্লুইডগুলো ওইভাবে নেওয়া এবং বিশ্রাম নেওয়া, যাতে তারা টিমকে কন্ট্রিবিউট করতে পারে, নিজের জন্য কন্ট্রিবিউট করতে পারে। গেলবার চমক দেখিয়েছিল খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাবও। প্রাইম ব্যাংক, রূপগঞ্জ, অগ্রণী ব্যাংকের মতো দলগুলোকে টপকে তারা হয়েছিল 4 নম্বর। তবে এবার নিহাত লিটনদের ছেড়ে দিয়েছে তারা। ইয়াং প্লেয়ারদের টিম করা ভালো, হন্দ হয়তো মাঠে গিয়ে বুঝতে পারবো কত ছেলেরা ভালো খেলতেছে, বাট মানে আমি বলবো না যে লাস্ট ইয়ারের মতো ক্যাপেবল না। আসলে লাস্ট ইয়ার আমরা ক্যাপেবল কিছু প্লেয়ার ছিল যারা ভালো করছিল, তো আমরা এরকম অনেক প্লেয়ারকে এবার মিস করবো, তারা বড় বড় টিমে চলে গেছে। উইচ ইজ আমি হ্যাপি আবার ওই দিক থেকে, যে যাদেরকে আমি প্রথমবারের মতো সুযোগ দিয়েছিলাম ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে এনে খেলানো, তারা ভালো ভালো অফার পেয়ে চলে গেছে। এটাও আমার জন্য একটা সার্থকতা আমি মনে করি। 4 মে থেকে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ায় অন্তত প্রথম 2 রাউন্ড খেলবেন জাতীয় দলের সব তারকারা, আর প্রতিদিনই থাকবে 6টি করে ম্যাচ। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। হামজা সমিতদের কোচ হতে অবশ্যই আপনার বয়স হতে হবে 50 থেকে 60 বছরের মধ্যে, তার চেয়ে বেশি হলে ডিসকোয়ালিফাইড। 270টা সিভি থেকে 26 জনের শর্টলিস্ট করে ফেলেছে বাফুফের বিশেষ কমিটি, যারা কিনা এই কোচ বাছাইয়ের কাজটা করছে। একই সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইউরোপ, লাতিন আমেরিকার কোচের সাথে সাথে বাংলাদেশি কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর নামও আছে। এখানে খোঁজা হয়েছে যাদের এশিয়ান ফুটবলে কোচিং করানোর এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে দেওয়া হয়েছে অগ্রাধিকার। আবার গোলকিপিং কোচেরও 10 জনের একটা শর্টলিস্ট করা হয়েছে। হাতে একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নিতে চাই সেই প্রতিবেদন। 50 থেকে 60 বছর বয়সীরা প্রাধান্য পেয়েছেন বাফুফের পছন্দের কোচের তালিকায়। সেই হিসাব করলে সবচেয়ে বেশি আলোচিত বেয়ার্ন স্টার্ক বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা প্রাথমিক বাছাইয়েই। কারণ জার্মান এই কোচের বয়স এখন 63 বছর। 66 বছর বয়সে কার্লো আনচেলত্তি হাল ধরেছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। সেখানে বাফুফের কোচ নির্বাচনে বয়সের যেন অদ্ভুত নিয়ম। এছাড়াও সবচেয়ে বেশি গুঞ্জন ছিল ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো কোচ রোজারিও মিকেলকে নিয়ে। তবে তিনি যদি আবেদন করেও থাকেন, তাহলে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা প্রাথমিক বাছাইয়েই। কারণ বাফুফে চায় এশিয়ায় কোচিং করিয়েছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন কোচ, জানেই নেইমার জেসুসদের সাবেক এই কোচের। আবেদন পড়া 270টি সিভি থেকে বাফুফের বিশেষ কমিটি বাছাই করে 26 জনকে নির্বাচিত করেছেন। এই তালিকায় ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, স্প্যানিশ ছাড়াও আছেন স্থানীয় কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। বিগত দিনে আমাদের কোচ যারা ছিলেন, তারা ম্যাচের ভিতরে টেকনিক্যালি সাউন্ড না, কোন সময় কোন প্লেয়ার চেঞ্জে আনা উচিত এবং টিমের প্রেশারে কোচদের প্রেশারটা নিতে পারে কি না, এক্সপিরিয়েন্সটা দরকার আছে, সেই দিকে আমরা চিন্তা করেছি। হেড কোচের পাশাপাশি গোলকিপিং কোচের জন্য 19 জন আবেদন করেছেন। সেখানেও বাছাই করে 10 জনকে রাখা হয়েছে। এই তালিকাতেও আছেন বাংলাদেশি কোচ নুরুজ্জামান নয়ন। একটা বাছাই করছি, বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচের প্রো লাইসেন্স ওনারা আছে, এ পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। কোচের আবেদন প্রক্রিয়া এখনও শেষ হয়নি, 30 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে যদি আরও কেউ আবেদন করেন, তারা যদি বাফুফের শর্ত পূরণ করতে পারেন, তাহলে এই 26 জনের সাথে যুক্ত হবেন। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। বাংলাদেশ জাতীয় দলের কোচ খোঁজার কাজ তো চলছে এই মুহূর্তে। বাংলাদেশ জাতীয় দলের কোচ যিনি হবেন, তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে সাফের শিরোপা জেতা।
এটাই বড় চ্যালেঞ্জ। একই সাথে বাংলাদেশের সাফ দলে দেখা যাবে রোনান সুলিভান এবং অ্যাডাম আব্বাসের মতন প্লেয়ারকে। তারা যদি বাংলাদেশ দলে যুক্ত হন এবং যিনি কোচ হবেন, প্রধান কোচের দায়িত্বটা নেবেন, তিনি যদি গোটা দলটাকে একটা সুতোয় গাঁথতে পারেন, সেটাই হবে বাংলাদেশের জন্য সবচাইতে স্বস্তির খবর। রহমান পেয়ারের রিপোর্ট। সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা, ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেলের সিভি নাকি চোখেই পড়েনি জাতীয় দলের কোচ নির্বাচন কমিটির। হামজা সমিতিদের কোচ হতে চেয়ে বাফুফেতে ইমেইল করেছিলেন মিকেল। আরেক জার্মান কোচ বেন্ড স্টর্কও আগ্রহী ছিলেন, তবে হাই প্রোফাইল এই কোচের বয়স 63, কিন্তু বাফুফে চায় 50 থেকে 60 বছর বয়সী কোচ। তার মানে সংক্ষিপ্ত তালিকায় থাকবে না স্টর্কের নাম। আমরা এই পর্যন্ত যা পেয়েছি তার ভিতরে আমরা মোটামুটি 26 জনের একটা পর্যায়ে দেখে আসছি আর কি। যে আরও আমরা দেখব, নতুন সিভি পড়ছে, আরও একটু দেখবো, দেখার পরে ফাইনালি করবো আর কি। মোটামুটি আমি গোলকিপার কোচদের থেকে স্যাটিসফাই। আর বিশেষ করে 26 জনের ভিতরে 8 জন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে, যার ভিতরে জার্মান বেশি প্রায়োরিটি আছে। দেন আমরা আসলে বিশেষ করে সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতরে এক্সপিরিয়েন্স আছে কিনা। আমাদের এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বয়সের ব্যাপারটাও আছে, 50 থেকে 60-র ভিতরে। বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ কে হচ্ছেন, এটাই এখন টক অফ দ্য কান্ট্রি। নতুন কোচের বড় অ্যাসাইনমেন্ট হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর দুটি ভেন্যুতে প্রতিযোগিতার আয়োজন করতে চান সাফের কর্তারা। 3 বার বাংলাদেশে হয়েছিল সাফ ফুটবল। প্রথমবার হওয়া 2003 সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের দলটি। 2009 সালে আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতার সেমিফাইনালে খেলেছিল। সর্বশেষ 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার তাই প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, কারণ হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান, ফাহমিদুলদের সাথে জাতীয় দলে দেখা যেতে পারে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ আর রোনান সুলিভানকে। সাফের শিরোপাকে পাখির চোখ করেছে বাংলাদেশের ফ্যানরা। আমরা একটা বাছাই করছি, বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচের প্রো লাইসেন্স ওনারা আছে, এই পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। তো এখানে কিন্তু আমি প্রথমেই বললাম যে আমাদের হলো টোটাল সুন্দরভাবে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানের সহকারী সহ এবং হেড কোচ এবং গোলকিপিং কোচ টোটালি কিন্তু একটা কোচিং প্যানেলটা সুন্দরভাবে সাজাবে আগামী দিনের ন্যাশনাল টিমের জন্য। টুর্নামেন্টে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারত। মালদ্বীপ, নেপাল ও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, ভারত রয়েছে 136 নম্বরে, মালদ্বীপ 172তম স্থানে, নেপালের র্যাঙ্কিং 176। বাংলাদেশের পেছনে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান। একটা দলকে মাঠে চাঙ্গা রাখতে এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ পদে জামাল ভুঁইয়াকে নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবেই দেখছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরা সংবাদ সম্মেলন ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় জামালকে অধিনায়ক হিসেবে সঙ্গে রাখলেও শুরুর একাদশে রাখতেন না। হামজা চৌধুরীকে কি এখনই বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়ার উপযুক্ত সময় নয়? হামজার মতো বিশ্বমানের একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করেন তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভর হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। বাংলাদেশের খেলায় তাকে অঘোষিত অধিনায়কের ভূমিকাতেই দেখা যায়। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয়
যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সি করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। বাংলাদেশ দলের পরবর্তী মিশন 5 জুন সান মেরিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ, এরপর সেপ্টেম্বরে সাফ ফুটবল। আগামী মাসেই কোচ চূড়ান্ত করা হবে। নতুন হেড কোচ কত বেতন পাবেন? স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা $13,500 বেতন পেতেন। এছাড়া বাড়ি ভাড়া বাবদ আরও $1.5 লাখ টাকা পেতেন। তবে বাফুফে নতুন কোচকে 15 থেকে 16,000 মার্কিন ডলারের বেশি বেতন দিতে চাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। রহমান পেয়ার, স্টার নিউজ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য যেমন একজন মাস্টার ট্যাকটিশিয়ানের প্রয়োজন, একই সাথে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য হামজা চৌধুরীর মতন এরকম এক্সপিরিয়েন্সড লেস্টার সিটির মতো ক্লাবে খেলা একজন ফুটবলারও প্রয়োজন। হামজার মতো কোনো ফুটবলার কখনো কি বাংলাদেশের লিগে খেলবে? আসছে মৌসুম থেকে বাংলাদেশ ফুটবল লিগে বিদেশি কোটায় 2 জন এবং 2 জন সাফভুক্ত দেশের খেলোয়াড় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছে পেশাদার ফুটবলাররা। আগে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে 6 দফা দাবি জানালেও এবার তা দাবি না বলে আবদার বলছেন খেলোয়াড়রা। বাফুফিও দিয়েছে আবেদন বিবেচনার আশ্বাস। গেল 15 এপ্রিল ঘটা করে প্রায় 100 খানিক ফুটবলার একসাথে বাফুফে ভবনে 6 দফা আদায়ের দাবিতে স্মারকলিপি জমা দেন। বাফুফে তা আমলে নিয়ে আলোচনার টেবিলে ডাকেন ফুটবলারদের। পরিপাটি হয়ে সে বৈঠকে যোগ দেন 21 জনের প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের আলোচনায় উত্থাপিত হয় নতুন প্রস্তাব, যদিও আগের স্মারকলিপিতে বিষয়টি দাবি উল্লেখ করা হয়েছিল। আপনাদের এখানে তো ক্লাবের অনেক মেম্বাররা আছে এক্সিকিউটিভ, তাহলে একটা সুন্দর একটা সমাধান আসেন। আমরা আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরলাম। আমরা কোনো কিছুর একদমই বাতের পক্ষে না, এটা সম্ভব না, এটা আমরাও জানি। কোনো কিছু এরকমভাবে পসিবল না, জাস্ট একটা জিনিস আছে, আপনারা সুন্দরভাবে এটা কারেকশন করে নেন। সভায় সাফ কোটা কমিয়ে 2 জন করার প্রস্তাব করেছেন তারা। সাফ অঞ্চলের বাইরে বিদেশি খেলোয়াড় 3 জন খেলতে পারেন, সেই কোটাও 2 জন করার আবেদন তাদের। বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান। তাদের কনসেপ্টটা নেওয়ার জন্য আজকে আমরা বসছি এবং এইটা আমার মনে হয় ওরা যে কনসেপ্টটা দিয়েছে এটা গঠনমূলক। অবশ্যই এটা সত্যিকার অর্থে ওদের জন্য ভালো। তবে 6 দফা থেকে কমে এখন ফুটবলারদের দাবি বা আবেদন 1 দফায় নেমেছে। ওনারা আজকে প্রেক্ষাপটে ওনারা বলছে সাফে 2 জন কোটা আবার 2 জন ফরেনার প্লেয়ার, ঠিক আছে। ওনারা বলছে, ওনারা লিখিত দিয়েছে, আমরা এটা নিয়ে কথা বলছি এবং আমাদের বিশ্বাস যে আমরা এক্সিকিউটিভ কমিটিতে এটা তুলে ধরবো। প্রেসিডেন্ট আসলে প্রেসিডেন্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার পরে আমার মনে হয় এটা আর আমাদের কোনো সমস্যা থাকবে না। ফিফা কংগ্রেসে যোগ দিতে বাফুফে সভাপতি তাবিদাওয়াল এখন কানাডায়। সম্মেলন শেষে তিনি দেশে ফিরলেই ফুটবলারদের আবেদন জমা পড়বে তার হাতে। তিনিই প্রয়োজন বুঝে নেবেন সঠিক ব্যবস্থা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। কংগ্রেচুলেশনস বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারীরা। এই জয়ে এশিয়ান গেমস বাছাই পর্বের সেমিফাইনালে উঠেছে তারা। ড্র করলে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশ নারী হকি দলের। কিন্তু মেয়েদের লক্ষ্য ছিল জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করা। তাদের লক্ষ্যটা পূরণ হয়েছে। রবিবার হংকং চায়নাকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখালো লাল সবুজের প্রতিনিধিরা। এবছর সেপ্টেম্বর অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের 20তম আসর, যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী দলও অংশ নিচ্ছে। ফিফা বিশ্বকাপের আর বেশি দেরি নেই, কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেছে। চোটের সঙ্গে লড়াই। 1জন 2 জন না, একের পর এক ছিটকে যাচ্ছে বিশ্বকাপ থেকে। কারো স্বপ্ন শেষ, কেউ আবার সময়ের বিরুদ্ধে দৌড়। প্রশ্ন একটাই, কেন হঠাৎ এত চোট আর কতটা ঝুঁকিতে বিশ্বকাপ? কদিন আগেও ফিটফাট হয়ে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। অথচ আসন্ন বিশ্বকাপের আগেই পড়লেন ইনজুরিতে। ফ্রান্সের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর লামিন ইয়ামালকেও চোট গ্রাস করেছে।
বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চোট। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে অনেকের স্বপ্ন। রদ্রিগোর বিশ্বকাপ মিস নিশ্চিত। জার্মানির সার্জ ন্যাব্রিও একই পথে। ইয়ামালের মতোই তরুণ তারকা এস্তেভাওয়েরও মৌসুম শেষ, বিশ্বকাপ অনিশ্চিত। এরদাগুলের মিলিতাওকেও দেখা যাবে না মাঠে এই মৌসুমে। কিন্তু কেন এত চোট? বিশেষজ্ঞের মতে এটা হঠাৎ কিছু না, এটা দীর্ঘদিনের চাপের ফল, ঠাসা সূচি, একের পর এক ম্যাচ খেলার ফল। বিশ্রামের প্রায় সুযোগ নাই, ক্লান্ত শরীর রিকভারির সময় পায় না। এটাকেই বলা হয় রেসিডুয়াল ফ্যাটিগ। ফুটবলারদের সবচেয়ে বড় সমস্যা হ্যামস্ট্রিং। আধুনিক ফুটবলে স্প্রিন্ট বেশি, হঠাৎ গতি বাড়ানো কমানো সব চাপ পড়ে পেশিতে। ফলাফল হ্যামস্ট্রিং ইনজুরি। এক ক্লাবই উদাহরণ বার্সেলোনা। একাধিক তারকা এই চোটে ভুগছেন একই মৌসুমে। তবে সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম এসিএল ইনজুরি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে ফিরতে সময় লাগে কয়েক মাস। এই যেমন রদ্রিগোর ইনজুরি। অবশ্য শুধু শরীর না, চাপ আছে মনেও। ক্লাব বনাম দেশ দুই দিকেই দায়িত্ব। যেমন আর্জেন্টিনার রোমেরো। ক্লাব বাঁচানো নাকি বিশ্বকাপ, এই দ্বন্দ্বে খেলোয়াড়দের থাকে আরও ঝুঁকি। ফুটবল এখন আগের চেয়েও অনেক দ্রুত, অনেক বেশি কঠিন। তাই দিন শেষে খাটনি আর ঝুঁকিটা কেবল ফুটবলারদেরই। ফিফা বিশ্বকাপের আগে যেভাবে চোটের মিছিল বাড়ছে, শঙ্কা জাগছে কতজন তারকা থাকতে পারবেন শেষ পর্যন্ত। তানজিম ঐশী, স্টার নিউজ। খেলাও থামবে না, খবরও না। আগামীকাল দুপুর 1:30 এবং রাত 10টা স্টার প্লে। স্টে টিউন, স্টে সেফ।